স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। ভারতের গণমাধ্যমের ভূমিকা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেছেন, ভারতের সাথে সম্পর্ক রক্ষায় বাংলাদেশ আগে নিজেদের স্বার্থ দেখবে। অভিযোগ করেন, বিগত সরকার অভ্যন্তরীণ স্বার্থের তুলনায় প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি ভূমিকা রেখেছে। সমতার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও জানান তৌহিদ হোসেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত চলে যাওয়া, সেখানে আশ্রয় নেওয়া কিংবা ভারতীয় গণমাধ্যমের নানান উস্কানিমূলক সংবাদ প্রচার, সব মিলিয়েই দুই দেশের সম্পর্কের মধ্যে চলছে চরম টানাপোড়েন। শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক গোল টেবিল বৈঠকে বক্তারা তুলে ধরেন দুই দেশের মধ্যকার সম্পর্কের নানান দিক। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের অমীমাংসিত ইস্যুর সমাধান করলেও নিজ দেশেরগুলোকে প্রাধান্য দেয়নি। তবে বর্তমান সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বাড়াতে চায়। পূর্ববর্তী সরকার ভারতে যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা দোলাচল, সেটা কিন্তু থাকতো না। অন্তর্বর্তী সরকার দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কারো জন্য আতঙ্কের কারণ হতে চায় না। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা, যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হয়, যেন শুধু সেটা একদিকে না যায়। ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মত তার। দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মিথ্যাচার তুলে ধরতে। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক বিবৃতিতে একথা জানান। বলেন, ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়। এ বিষয়ে আরিফুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে। আরিফুল ইসলাম আরও বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছে, তখন অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্ত ছড়াচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করে গণফোরাম। এছাড়া গণতন্ত্র ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। নির্বাচনের আগে বৃহত্তর ঐক্য, পরে জাতীয় সরকারের উপর গুরুত্ব দিতে চায় দলটি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সকাল 10টায় সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয় সম্মেলনে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা। ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেন তারা। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তাবাদ, সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। সম্মেলনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় তারা। আগামীতে যেই জয়লাভ করুক, তারা হবে জাতীয় সরকার। 31 দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছে 1 বছর আগে। সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে। আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন,
সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি। এ সময় গণফোরামের ইমিরেটার্স সভাপতি ডক্টর কামাল হোসেন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যেন অশুভ শক্তির দ্বারা বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি এটাকে আমরা সুসংগত করে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলেও জানান ডক্টর কামাল হোসেন। ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সফলভাবে বিদায় নিতে হলে নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায়, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আলোচনা সভায় তিনি আরও বলেন, জাতিকে বিভক্ত করতে পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের দুর্বলতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হয়েছেন বলেও মন্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুকের। দেরি না করে শেখ হাসিনার প্রেতাত্মাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার। এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। এখনো কেন অ্যাডভোকেট সাইফুল আত্মহত্যা দিতে হলো? এখনো কেন শুনি ডিমের সিন্ডিকেটকে গ্রেপ্তার করা হয় নাই? এখনো কেন শুনি পেঁয়াজের সিন্ডিকেটে যারা কোটি টাকা লুট করেছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয় নাই? যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ করতে হবে। এই দেশের এক টুকরো মাটিও হায়নাদের হাতে হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের সমাবেশে এই মন্তব্য করেন তিনি। জামায়াত আমির অদৃশ্য অপশক্তির প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে, তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেওয়া হবে না। দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা পালায়। লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও জামায়াতের নেতাদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী দেশে পরিণত করা হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে দেশ জুড়ে সহিংসতা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে উল্লেখ করে সেই ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই জামায়াত নেতা। আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আমরা জীবন দিব, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি মাটি কোনো হায়নাকে দেব না। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশের প্রতি যাদের দায়বোধ নাই তারা যে কোনো সময় দেশকে খোদা হাফিজ বলতে পারে। 250 পৃষ্ঠার শ্বেতপত্রের 22টি অধ্যায়ই থাকছে অর্থনীতির প্রকৃত চিত্র, সীমাহীন দুর্নীতি আর আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটে আর্থিক খাতে বড় ক্ষতির চিহ্ন। তবে এর চেয়েও বড় ক্ষতি হয়েছে অন্যভাবে। 2014 সালে একতরফা নির্বাচন করে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে অর্থনীতিকে ভালো দেখানোর চেষ্টা করে শেখ হাসিনা সরকার। আর সেজন্যই মূল্যস্ফীতি, মাথাপিছু আয় এবং জিডিপি প্রবৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ তথ্যে মিথ্যার আশ্রয় নেয় তৎকালীন সরকার। তথ্যের এই নৈরাজ্য ক্ষত সৃষ্টি করেছে প্রতিটি ক্ষেত্রেই। বাংলাদেশের মোট দেশজ সম্পদ কত? মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধির হার, মূল্যস্ফীতি বা গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের প্রকৃত উৎপাদন চিত্র কি? আওয়ামী লীগ আমলে অর্থনীতির প্রতিটি পরিসংখ্যানেই সৃষ্টি হয়েছে অবিশ্বাস। বিগত দিনে মিথ্যা তথ্য দিয়ে দেশের অর্থনৈতিক সাফল্য তুলে ধরার অপচেষ্টার কারণে প্রতিটি ক্ষেত্রেই এখন দেখা দিয়েছে বিশ্বাসযোগ্য তথ্যের অভাব। বিশ্লেষকরা বলছেন, তথ্য নৈরাজ্য অর্থনৈতিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, বন্ধুর করেছে আগামীর পথকেও। ন্যাশনাল ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এইটার যে ইন্টিগ্রিটি সেইটাকে সম্পূর্ণভাবে
ওলটপালট করে দেওয়া হয়েছে, বিশেষ করে 2014 বা 15 সাল থেকে গ্রোথ ফিগার, এক্সপোর্ট ফিগার, ইনফ্লেশন, এগুলোকে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট এখন প্রমাণিত হচ্ছে যে প্রায়ই এগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে। সেই সঙ্গে আর্থিক ব্যবস্থাপনাতেও শৃঙ্খলা বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ সরকার। মাসুল দিয়ে ধুঁকছে এখন ডজন খানেক ব্যাংক, যার ক্ষত যে অনেক গভীর। ভারসাম্য ছিল না এখানে, ব্যুরোক্রেসির খারাপ লোকগুলা, পলিটিক্সের খারাপ লোকগুলা একসাথে হয়েছে এবং বিজনেসের খারাপ লোকগুলো একসাথে হয়েছে। একটা ব্যাংকিং কমিশন সেটা হওয়া উচিত, এবং এটা ব্যাংকিং কমিশন হলে এটা ওয়ান কাইন্ড অফ কোর্টের মতন কাজ করবে। স্বৈরাচারী শাসনামলে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, অর্থ পাচার, ব্যাংক লুট, গুরুত্বপূর্ণ সরকারি দফতরের দুর্নীতিতে নিমজ্জিত অর্থনীতির চাকা কতটা খাদের কিনারায় চলে গেছে তা জানা যাবে রবিবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন প্রকাশের পর। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানোর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চেয়েছেন ব্যবসায়ীরা। জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন, বিগত সরকারের অনিয়ম রাতারাতি ঠিক করা সম্ভব নয়, তবে দেশ স্থিতিশীলতায় ফিরছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাইভেট সেক্টর আউটলুক, এক্সপেকটেশন অ্যান্ড প্রায়োরিটিজ শীর্ষক আলোচনায় এসব কথাই বলেন তারা। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের 2 উপদেষ্টাকে একই অনুষ্ঠানে পেয়ে গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক ঋণের সুদ ও বিনিয়োগ পরিস্থিতির দুরবস্থা নিয়ে ক্ষোভ ছাড়লেন ব্যবসায়ীরা। এ সময় তারা সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনার দাবি জানান। 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের বিপক্ষেও মত দেন তারা। আগামীতে আমাদের সকলকে এবং আমাদের নিয়ন্ত্রণকে, আমাদের সরকারকে আরো অনেক ইন্টিগ্রিটি দেখাতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের যে 2026 সালের লক্ষ্যমাত্রা, এটাকে ইমিডিয়েট আপনারা দয়া করে স্থগিত করেন। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে যত দ্রুত সম্ভব এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসা। আর অর্থ উপদেষ্টা বলেন, হতাশ হওয়ার কিছু নেই। বিগত সরকারের অনিয়ম কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। 2026 সালে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েট হলে প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পেরও তেমন কোনো ক্ষতি হবে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি। আপনারা দেখেন কি অবস্থা, কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভের ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে, তারপরে এক্সচেঞ্জ রেট ক্রলিং পেয়ে করে মোটামুটি একটু স্টেবল আসছে। বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েট করতেই হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের হতাশ না হয়ে সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন। আমাদের গ্র্যাজুয়েশন নিয়ে যে চ্যালেঞ্জেসগুলো বলা হচ্ছে, ইনফ্যাক্ট আই সি মোর চ্যালেঞ্জেস দেন দি অপরচুনিটি, বি ভেরি অনেস্ট। 2026-এ হবো না 2030-এ হবো, দ্যাট কুড বি দি ডিসকাশন, বাট আমাদেরকে হতেই হবে। পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে, তবে বিষয়টি নিয়ে সচেতন রয়েছে সরকার। এজন্য শিল্প মালিক সহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। টেকসই জ্বালানি খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিগত সরকারের আমদানি নির্ভর নীতির কারণেই জ্বালানি খাতে সংকট দেখা দিয়েছে। নবায়নযোগ্য খাতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নয় মন্তব্য করে এই খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বানও জানান উপদেষ্টা। 2041 সালের মধ্যে 40% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায় সরকার। এজন্য এই খাতে প্রয়োজন বড় বিনিয়োগ। কিন্তু নবায়নযোগ্য খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ মিলছে না। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খাতে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। রিনিউয়েবল থেকে উৎপাদন করব যে বিদ্যুৎ, তার দাম কমে আসতে হবে, সেজন্য ট্যাক্স এক্সেম্পশন লাগবে। আমরা অনেকগুলো পরিকল্পনা করেছি এনার্জি নিয়ে, কিন্তু কিসের ভিত্তিতে সেই পরিকল্পনাগুলো করছি আমরা আসলে জানি না। দেশি বিনিয়োগের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণের তাগিদ দেন বিশ্লেষকরা। ব্যাংকগুলোকে যদি ওই ধরনের রিস্ক গ্যারান্টির সাপোর্টগুলো যদি নিয়ে আসেন, গ্যারান্টি যদি দেন, তাহলে ব্যাংকগুলো উৎসাহিত হবে তাদের এই যে 4-5 বছরের যে ঝুঁকির পার্টটা, এটা তারা সেখানে ম্যাচ করার জন্য সুযোগ পাবে। সুতরাং আমাদের ওই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে।
জ্বালানি উপদেষ্টা জানান, দেশে দৈনিক 4,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয় 3,000 মিলিয়ন ঘনফুট। বছরে 6,000 কোটি টাকার এলএনজি আমদানির পরও দৈনিক ঘাটতি থাকছে 1,000 মিলিয়ন ঘনফুট। যে জন্য রিনিউয়েবল যে ফাইন্যান্সিং আগায় নাই, এটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা ব্যাংকগুলো ব্যালেন্স শিট ফাইন্যান্সিং এর দিকে মগ্ন, এবং ওই যে লোকের মুখ চেয়ে ঋণ দিতে তারা বেশি অভ্যস্ত। উপদেষ্টা আরও বলেন, আগামীতে গ্রাহককে সরবরাহের জন্য কেবল সরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করা হবে না। যে সরকার সব বিদ্যুৎ কিনবে, আমরা সেটা থেকে বেরিয়ে আসছি। তো ওই জন্য আমরা একটা মার্চেন্ট পাওয়ার পলিসি দিয়ে রিপ্লেস করতেছি। হচ্ছে যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন এবং আপনি আপনার গ্রাহক ঠিক করবেন। সরকারের কিংবা পিজিসিবি কিংবা ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করতে পারবেন একটা হুইলিং চার্জ দিয়ে। সরকারি জায়গা যথাযথ ব্যবহার করেই দেশে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটানো সম্ভব বলেও মনে করেন তিনি। রেলের জমি, সড়কের জমি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্য নিয়ে দেশের বিভিন্ন জেলায় স্মরণসভায় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। সেই দিনগুলোর স্মৃতিচারণে নীরবতা নেমে আসে অনুষ্ঠানে। ময়মনসিংহে এমন এক অনুষ্ঠানে যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, লক্ষ্য ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ময়মনসিংহ নগরের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগের 55 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সেখানে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, এখন সবার দায়িত্ব এই অভ্যুত্থানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া। আবার যদি খুনি হাসিনা দোসররা আসে, একই কাজ করা হবে। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ভোলায় স্মরণসভা হয়েছে। সভার শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত হয়। পরে আহত 20 ও 46 শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা হয়েছে ঝালকাঠিতেও। সভায় ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থান সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সহায়তা দেওয়া হয় আহত ও নিহত পরিবারের সদস্যদের। রংপুরের স্মরণসভায় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। শহীদদের পাশাপাশি 4 ক্যাটাগরিতে আহতদের তালিকাভুক্ত করার কাজ চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক। এদিকে স্মরণসভা হয়েছে চাঁদপুর ও পটুয়াখালীতেও। সেখানে শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন তাদের স্বজনরা। করা হয় বিশেষ মোনাজাত। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। অপরাধ দমনের জন্য নেই তহবিল, কিন্তু ভিআইপি নিরাপত্তার জন্য আছে। দেশের রাজনৈতিক দূরদর্শিতা নিচু স্তরের। যিনি নিয়ন্ত্রণ করবেন তার ভীষণ ছোট হলে বাকি জিনিসগুলো ছোট হবে। রাজধানীর সিরাপ মিলনায়তনে পুলিশ সংস্কার বিষয়ক মুক্ত আলোচনায় বক্তারা এসব মন্তব্যই করেন। আলোচনা সভায় কর্মঘণ্টা নির্ধারণের পাশাপাশি পুলিশের দুর্ব্যবহারের পেছনের কারণ খুঁজে বের করার তাগিদও দিয়েছেন সাবেক কর্মকর্তারা। 53 বছরেও পুলিশ কেন জনবান্ধব হতে পারেনি, পুলিশ সংস্কার কেন এবং কোন পথে, এই বিষয়ক মুক্ত আলোচনার আয়োজন করে হিউম্যানিটি ফাউন্ডেশন। শনিবার সকালে রাজধানীর সিরাপে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা ও শিক্ষক সহ অন্যান্যরা। কর্মঘণ্টা নির্ধারণের পাশাপাশি পুলিশের নানা বিষয় তুলে ধরেন বক্তারা। পুলিশের খারাপ আচরণের পেছনের কারণ খুঁজে বের করার তাগিদ দেন সাবেক কর্মকর্তারা। কিন্তু কর্মঘণ্টার কিন্তু ঠিক করা হয়নি। পুলিশ এক্সস্টেড হয়ে যেতে পারে, পুলিশের যে মানসিকতার চেঞ্জ হতে পারে। আসলে এত কিছু কেন হয়েছে? পুলিশ তো এক্সস্টেডও হয়ে গিয়েছিল। পুলিশের কর্মঘণ্টা অবশ্যই ঠিক করা দরকার। আমাদের ছেলেপেলের কোনো কোঠা নাই। আমরা চাকরিতে চলে গেলে আমার ছেলেপেলে কোথায় যাবে তার কোনো নিশ্চয়তা নাই। আমরা চাই যে আমাদের ছেলেপেলে একটা কোঠা থাক। আগে পুলিশের যে সংস্কার হয়েছিল সেটি এখনো কার্যকর হয়নি। শুধু পুলিশ নয়, সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন বলে জানান অবসরপ্রাপ্ত শিক্ষকরা। থানায় সিসিটিভি ক্যামেরা দিয়ে পুলিশের আচরণ কিছুটা যাচাই বাছাই করে দেখা যেতে পারে যে থানাতে যে হাজত থাকে সেখানে তারা হাজতিদের সাথে কেমন আচরণ করেন। আমাদের মামলা বাণিজ্য বলে একটা কথা প্রচলিত আছে, এটা বন্ধ করতে হবে। এই মিথ্যা মামলা দেওয়া, শোন অ্যারেস্ট করা, এই বিষয়গুলো
আমরা কিন্তু জনবান্ধব হতে পারবো না। যে আমাদের পুলিশেরা সব সময় আসলে এই যে আচরণ করেন আমাদের সাথে, এটা রাজনৈতিক কারণে হয়ে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর এমন পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। গেল 15 বছরে চট্টগ্রামে উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে মন্তব্য গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের। বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান উন্নয়ন প্রকল্প সামগ্রিক কার্যক্রম নিয়ে বৈঠকে একথা বলেন তিনি। বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকার প্রকল্প চলছে, কিন্তু এখনও সামান্য বৃষ্টিতে ডুবে যায় পুরো নগর। উপদেষ্টা আরও বলেন, এখনও অনেক কর্মকর্তার মনে স্বৈরাচারী মনোভাব রয়ে গেছে। অন্যদিকে চট্টগ্রামকে নিয়ে সবাইকে সমন্বিতভাবে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ। অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল কবির, সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গন্ডগোল যে খুব বেশি গভীরে সেটা তো আপনারা এর মধ্যে বুঝেই গেছেন, এবং সেটা প্রেজেন্টেশনের মধ্যেও দেখেছেন যে ফ্যাসিবাদ কিভাবে মাথার মধ্যে এখনো চেপে আছে, যেটা দূর হয় নাই এবং বারে বারে আসার চেষ্টা করছে, যেটাকে আমাদের প্রতিহত করতে হবে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা নামতেই ভিড় বেড়ে যায় ক্যাম্পাসের পিঠার দোকানগুলোতে। হিম বাতাসের সঙ্গে গরম গরম ভাপা বা অন্য কোনো পিঠা খেতে জড়ো হন শিক্ষার্থীরা, কর্মকর্তা সহ কর্মচারীরাও। শীতের সন্ধ্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়ামুর এলাকায় পিঠা বিক্রির ধুম। স্থায়ী ও মৌসুমী বিক্রেতারা সাজিয়েছেন ভাপা ও চিতই সহ নানা ধরনের পিঠার পসরা। হিমেল বাতাসের সঙ্গে পিঠার স্বাদ পেতে প্রতিদিন সন্ধ্যায় শিক্ষার্থী সহ আরো অনেকে ভিড় করছেন দোকানগুলোতে। সবকিছুর দাম খুব সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে থেকে 2 টাকা সিঙ্গারা পাওয়া যেতেছে, গুলগুলো 5 টাকা, অনেক কম দামের মধ্যে পাওয়া যায়। তো ক্যাম্পাসে এসে এটা খেতে পেরে অনেক ভালো লাগতেছে। ভালো বেচা কেনায় খুশি বিক্রেতারাও, হচ্ছে বাড়তি উপার্জনও। এই ভাপা পিঠা বানায় আর এই চিটে পিঠা, 2 রকম পিঠাই খালি। ভিড় এই সন্ধ্যার দিকতে ভিড় হয়, 3টার দিকতে, রাতের দিকে 10টা 11টা 12টা পর্যন্ত হয়। ডিবিসি নিউজ ডেস্ক। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জ্যামাইকার সাবাইনা পার্কে ম্যাচ শুরু রাত 9টায়। সিরিজের প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে তাই সিরিজ ড্র করতে চায় মিরাজ লিটনরা। তবে এই সাবাইনা পার্কে কখনোই টেস্ট জেতেনি টাইগাররা। 2 ম্যাচ খেলে হেরেছে বড় ব্যবধানে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে টাইগার বোলিং ইউনিট ভালো করলেও বরাবরের মতোই হতাশ করেছে ব্যাটাররা। সিরিজের সমতা গড়তে তাই দায়িত্বটা নিতে হবে টপ অর্ডারকেই। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।